আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পরিপাকতন্ত্রের আরো একটি বিরল রোগ নিয়ে, যাকে বলা হয় পিউস-জেঘার সিনড্রোম। এই রোগটি সাধারণত একটি বিরল রোগ হিসেবে বিবেচিত। যেকোনো বয়সে যে কারো হতে পারে, তবে এর সংখ্যা অনেক কম। দেখা যায় প্রতি ১০ লাখে একজনের এই ধরনের রোগ হতে পারে। সাধারণত পুরুষের চেয়ে মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে তরুণীরা এবং যুবক বয়সী যারা মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাই বেশি দেখা যায়। এই রোগে যেটি হয়, তার মিউকোকিউটেনিয়াস পিগমেন্টেশন হয়। অর্থাৎ মুখ, মুখগহ্বরের যে লাইনিং রয়েছে, মিউকাস মেমব্রেন, সেখানে দেখা যায় আ পিগমেন্টেশন, অর্থাৎ সেখানে কালো দাগ হতে পারে এবং হাত এবং পায়ে এই ধরনের দাগ দেখা যায়। বিশেষ করে হাতের আঙ্গুলের ডগা, সেগুলো হাতের পিঠে অথবা তালুর দিকেও হতে পারে এবং পায়েও একই অবস্থা হতে পারে। দেখা যায় পায়ের তালু কিংবা পায়ের ডরসামের দিকে, বিশেষ করে আঙ্গুলের দিকে এ কালো রঙের কিছু স্পট, অর্থাৎ দাগ দেখা যায়। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় রোগীরা সাধারণত কিছুদিন পর চিকিৎসকের শরণাপন্ন হন। প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, পেট ফুলে যাওয়া, অস্বস্তি লাগা, পায়খানা না হওয়া, এই ধরনের সমস্যা নিয়ে আসেন। সাধারণত একে বলা হয় এ intestinal obstruction বা নার্ভ প্যাচ লেগে যাওয়া, এ ধরনের সমস্যা নিয়ে আসেন। কেউ intussusception নিয়ে আসেন। অর্থাৎ তার কোলন অথবা তার যে জেজুনাম, আইলিয়াম রয়েছে, সেগুলো একটার ভিতর আরেকটা ঢুকে যায়। ঢুকে যেয়ে যে সমস্যা তৈরি করে, সেই সমস্যাটাকে বলা হয় intussusception। এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকেন। তো তেমনি কিছুদিন পূর্বে আমার কাছে এরকম ২২ বছর বয়সী এক গৃহবধূ এসেছিলেন। তার পেটের উপরিভাগে প্রচন্ড ব্যথা নিয়ে, এবং পরবর্তীতে তার রোগ ইতিহাস এবং তার ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে আমি যেটি পেয়েছি, সেটি হলো তার ঠোঁট এবং মুখগহ্বরের ভিতরে পিগমেন্টেশন রয়েছে। তার হাত এবং পায়েও ঠিক সেরকম সাদা কালো বর্ণের স্পট, অর্থাৎ তিলের মতো অসংখ্য স্পট, দাগ রয়েছে। এবং পরবর্তীতে তার আ এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে আমি যেটা পেয়েছি, তার পাকস্থলীতে অসংখ্য পলিপ রয়েছে, যেগুলো পরবর্তীতে বায়োপসি করে দেখা গেল সেগুলো হেমাটোমেটাস পলিপ, এবং কোলোনোস্কোপি করেও তার অসংখ্য পলিপ আমি পেয়েছি। তো এই পলিপগুলো বিশেষ করে পিউস-জেঘার সিনড্রোমে দেখা যায় পাকস্থলীতেই বেশি পলিপ থাকে, এবং পাকস্থলীর চেয়েও বেশি পলিপ থাকে কোলন এবং তার অ্যা জেজুনাম আইলিয়ামে। এক্ষেত্রে যেটি হয়, এ ধরনের রোগীর পলিপগুলো দিনে বড় হতে থাকে, এবং সেগুলো এক পর্যায়ে সেগুলো থেকে রক্তপাত হতে থাকে এবং দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়, এবং সেই পলিপগুলো থেকে পরবর্তীতে ক্যান্সারের আবির্ভাব ঘটে। বিশেষ করে কোলন ক্যান্সারের আবির্ভাব ঘটে। আর এই ধরনের রোগীরা সাধারণত বংশগতি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ বংশানুক্রমে, বংশ পরম্পরায় এই রোগটি অ্যা উম চলতে থাকে। একে অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার বলা হয়। যেহেতু এটি অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার, দেখা যায় এই অ্যা ও পরিপাকতন্ত্রের সমস্যা ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় জরায়ুর ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার, লাংস অর্থাৎ ফুসফুসের ক্যান্সার, বোনস অর্থাৎ হাড়ের ক্যান্সার, এবং ব্রেইন অর্থাৎ মস্তিষ্কের ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। তো এই ধরনের রোগীরা সাধারণত, যেহেতু রোগটি আজীবনের রোগ, এবং এই ধরনের রোগীদেরকে বলা হয় সবসময় চিকিৎসকের ফলো-আপ এ থাকতে। অর্থাৎ চিকিৎসক ৬ মাস ১ বছর পর তাকে ফলো-আপ করবেন, এবং তাকে সবসময় ক্যান্সার সার্ভাইলেন্স এ থাকতে বলা হয়। বিশেষ করে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করে তার পলিপগুলো যদি ১ সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, সেগুলোকে তৎক্ষণাৎ কেটে ফেলতে বলা হয়। কেননা ১ সেন্টিমিটার বেশি হলে পরে সেগুলো থেকে পরবর্তীতে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। আর যেটি করতে হয়, তার ব্রেস্ট ক্যান্সার সার্ভাইলেন্স, ইউটেরাইন ক্যান্সার সার্ভাইলেন্স, লাংস, বোনস এবং ব্রেইন ক্যান্সার সার্ভাইলেন্স এ রাখতে বলা হয়। এবং এজন্য আ আ তার
কিছুদিন পর, পর বিশেষ করে ৬ মাস ১ বছর পর, পর ম্যামোগ্রাফি, প্যাপস স্মিয়ার আ উম উম কিংবা টিবিএস আল্ট্রাসাউন্ড, চেস্ট এক্স-রে, ব্রেইনের এমআরআই, এই পরীক্ষাগুলো করে তাকে ফলো আপ এ রাখতে হয়। কেননা যেকোনো মুহূর্তে তার পরিপাকতন্ত্র ছাড়াও অন্যান্য অঙ্গে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। আর এই ধরনের রোগীরা যখন intestinal obstruction কিংবা intussusception নিয়ে আসেন, তখন এগুলো সার্জিক্যাল ইমার্জেন্সি হয়ে দাঁড়ায়। তখন যথাযথ চিকিৎসা দিতে হয়। বিশেষ করে রোগী হাসপাতালে ভর্তি করে তাকে resuscitate করতে হয়। অর্থাৎ ফ্লুইড, অ্যান্টিবায়োটিক ইত্যাদি দেওয়ার পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হয় তার intestinal obstruction এর মাত্রা কতটুকু কিংবা intussusception এর মাত্রা কতটুকু, এবং সেই অনুযায়ী সার্জারি ডাক্তার দেখিয়ে অ্যাবডোমিনাল সার্জারি করতে হয়। অর্থাৎ আ উম যদি নার্ভ প্যাচ লেগে থাকে, intestinal obstruction হয়ে থাকে, সেটি রিলিজ করতে হয় কিংবা intussusception হয়ে থাকলে সেটিরও অপারেশন করতে হয়। আর যদি দেখা যায় কোলনে অসংখ্য পলিপ রয়ে গিয়েছে এবং সেগুলো কাটা পলিপেক্টমি করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কোলনের সেই অংশগুলো এ অ্যা ধীরে, ধীরে কেটে ফেলতে হয়। তো এই ধরনের রোগীরা আজীবন আ চিকিৎসকের শরণাপন্ন থাকেন এবং আ তারা সাধারণত স্বাভাবিক আয়ুষ্কাল লাভ করতে পারেন না। কেননা যেকোনো মুহূর্তে তাদের ক্যান্সারের আবির্ভাব ঘটে এবং প্রাণহানির সংখ্যা কিন্তু থেকেই যায়। তাহলে আজ আমরা জানলাম একটি বিরল রোগ, পরিপাকতন্ত্রের বিরল রোগ পিউস জেঘার্ট সিন্ড্রোম, যাতে মা-বোনরাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।